নমস্কার বন্ধুরা, আমার নাম তিশা। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন এক গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি যা শুনলে হয়তো আপনারা আমাকে খারাপ ভাববেন, আবার কেউ হয়তো আমার একাকিত্বের কষ্টটা বুঝবেন। এই গল্পটি সম্পূর্ণ আমার জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। গল্পটি শোনার আগে দয়া করে কানে হেডফোন লাগিয়ে নিন, কারণ এই গল্পের পড়তে পড়তে মিশে আছে এক নিষিদ্ধ ভালো লাগা আর উত্তেজনার শিহরণ। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার জীবনের গোপন সব গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন শুরু করা যাক আজকের গল্প। আমার বিয়ে হয়েছে প্রায় 4 বছর হলো। আমার স্বামীর নাম রাশেদ। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদ নিজের ক্যারিয়ার আর অফিস নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে আমার দিকে তাকানোর সময়টুকুও তার নেই। বিয়ের প্রথম 1 বছর সব ঠিকঠাক ছিল, কিন্তু তারপর থেকেই আমাদের শোবার ঘরটা কেমন যেন নীরব হয়ে গেল। রাশেদ অফিস থেকে ফিরে খেয়ে দিয়ে ল্যাপটপ নিয়ে বসে, তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আর আমি এপাশ ওপাশ করে রাত কাটাই। একটা মেয়ে হিসাবে আমার শরীরের চাহিদা, মনের আবেগ সব কিছুই যেন ওই 4 দেয়ালের মাঝে ডুকরে কাঁদত। আমাদের পরিবারে আমি, রাশেদ, আমার শাশুড়ি আর আমার দেবর সায়ন থাকে। সায়ন বয়সে আমার চেয়ে বছর 2-এর ছোট। ও তখন মাস্টার্স শেষ করে চাকরির চেষ্টা করছে। সায়ন স্বভাবগতভাবেই খুব চঞ্চল আর রসিক। সারাদিন বাড়িতেই থাকে, তাই ওর সাথেই আমার টুকটাক কথা হতো। প্রথমে সম্পর্কটা ছিল নিছক ভাবি আর দেবরের, কিন্তু একটা ভুল সেই সম্পর্কটাকে এক অদ্ভুত মোড় এনে দিল। সেদিন ছিল প্রবল বৃষ্টির দুপুর। বাড়িতে শাশুড়ি মা ছিলেন না, আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। রাশেদ অফিসে। আমি নিজের ঘরে বসে জানালার দিকে তাকিয়েছিলাম। মনটা খুব খারাপ ছিল। সকালে রাশেদের সাথে ঝগড়া হয়েছে। আমি একটু আদর চেয়েছিলাম, আর ও বিরক্তি নিয়ে ধাক্কা দিয়ে অফিসে চলে গেছে। অভিমানে আর রাগে আমি আমার পুরনো এক কলেজ ফ্রেন্ড আকাশের সাথে ফোনে কথা বলছিলাম। কথা বলার সময় আমি একটু বেশি আবেগী হয়ে পড়েছিলাম। আকাশের সাথে ফ্লার্ট করছিলাম, শুধুমাত্র রাশেদের উপর রাগ করে। আমি খেয়ালই করিনি আমার ঘরের দরজাটা আধ খোলা ছিল। হঠাৎ দরজার দিকে তাকাতেই দেখি সায়ন দাঁড়িয়ে। ওর চোখে এক অদ্ভুত হাসি। আমি চমকে উঠে ফোনটা কেটে দিলাম। ভয়ে আমার হাত পা কাঁপছিল। সায়ন যদি রাশেদকে বা শাশুড়িকে কিছু বলে দেয় তবে আমার সংসার ভেঙে যাবে। সায়ন ধীর পায়ে আমার ঘরের ভেতরে এলো। ওর মুখে সেই শয়তানি হাসিটা লেগেই আছে। কি ভাবি, কার সাথে এত ফিসফিস করে কথা হচ্ছিল? ভাইয়া জানে? সায়ন ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করল। আমি আমতা আমতা করে বললাম, না মানে ওটা আমার কাজিন ছিল। সায়ন আমার খুব কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে আমি ওর গায়ের গন্ধ কাচ্ছিলাম। ও ফিসফিস করে বলল, মিথ্যা বলো না ভাবি, আমি সব শুনেছি। তুমি অন্য ছেলের সাথে প্রেম করছো আর ভাইয়াকে ঠকাচ্ছ। আমি যদি এখন ভাইয়াকে সব বলে দেই? আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি সায়নের হাত ধরে ফেললাম। প্লিজ সায়ন, বিশ্বাস করো, এমন কিছু না। আমি শুধু একটু কথা বলছিলাম। তোমার ভাইয়াকে বলো না। তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ। সায়ন আমার হাতের দিকে তাকালো, তারপর আমার চোখের দিকে। ওর চাহনিতে আমি এমন কিছু দেখলাম যা আগে কখনো দেখিনি। ও আমার হাতটা ছাড়ালো না, বরং ওর হাতের মুঠোয় শক্ত করে ধরল। যা বলবে তাই করবে? সায়ন গাঢ় গলায় প্রশ্ন করল। হ্যাঁ করব, প্রমিস, আমি বাঁচার জন্য বলে দিলাম। সায়ন মুচকি হেসে বলল, ঠিক আছে, 5 বিকেলে আমার জন্য স্পেশাল কফি বানিয়ে আমার রুমে নিয়ে আসবে। আর হ্যাঁ, শাড়ি পরে আসবে, নীল রঙের ওই শাড়িটা যেটা পরলে তোমার ওই ফর্সা কোমরটা দেখা যায়। ওর কথা শুনে আমি লজ্জায় আর ভয়ে লাল হয়ে গেলাম। এ কেমন আবদার, কিন্তু ব্ল্যাকমেলের ভয়ে আমি রাজি হলাম। বিকেলে নীল শাড়িটা পরলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেরই লজ্জা লাগছিল। শাড়ির আঁচলটা ইচ্ছা করেই একটু আলগা রাখলাম, সায়ন যেমনটা চেয়েছে। কফির মগ নিয়ে কাপা কাপা হাতে সায়নের রুমে গেলাম। ও বিছানায় আধ শোয়া হয়ে ল্যাপটপে মুভি দেখছিল। আমাকে দেখে উঠে বসল। দরজাটা লক করে দাও ভাবি, ও
ও হুকুমের সুরে বলল। আমি নিঃশব্দে ছিটকিনি লাগিয়ে দিলাম। কফিটা ওর হাতে দিতেই ও ইচ্ছে করে আমার আঙুলে আঙুল ছোঁয়ালো। আমার শরীরের ভেতর দিয়ে যেন একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল। অনেক দিন কোনো পুরুষ আমাকে এভাবে স্পর্শ করেনি। সায়ন কফিতে চুমুক দিয়ে বলল, বসো এখানে। ও নিজের পাশে বিছানায় জায়গা করে দিল। আমি জড়সড় হয়ে বসলাম। ও ল্যাপটপটা সরিয়ে রেখে আমার দিকে ঘুরল। ওর চোখ দুটো আমার মুখের ওপর থেকে নামতে নামতে গলার কাছে, তারপর বুকের ভাঁজে এসে আটকে গেল। আমি অস্বস্তিতে শাড়ির আঁচল ঠিক করতে গেলাম, কিন্তু সায়ন আমার হাতটা ধরে ফেলল। ভাবি, তুমি এত সুন্দর, ভাইয়া তোমাকে সময় দেয় না কেন? ওর গলার স্বরটা খুব ভারী শোনাচ্ছিল। আমি মাথা নিচু করে বললাম, জানি না। সায়ন হঠাৎ আমার খুব কাছে সরে এলো। ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল। আমার শরীরটা যেন অবশ হয়ে আসছিল। আমি জানতাম এটা ভুল, কিন্তু আমার তৃষ্ণার্থ শরীরটা যেন এই ভুলটাই চাইছিল। ভাইয়া বোঝে না তোমার কদর, কিন্তু আমি বুঝি, বলে সায়ন আলতো করে আমার গালে হাত রাখল। ওর হাতের স্পর্শে আমার চোখ বন্ধ হয়ে গেল। ও আস্তে আস্তে ওর মুখটা আমার কানের কাছে নিয়ে এলো। আজ থেকে তুমি শুধু আমার কথা শুনবে, ঠিক আছে? ও ফিসফিস করে বলল। আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার নীরবতাকেই ও সম্মতি ধরে নিল। সায়ন সাহসে ভর করে আমার কোমরের উন্মুক্ত অংশে হাত রাখল। ওর খসখসে হাতের স্পর্শে আমার লোমকূপ দাঁড়িয়ে গেল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। আমার মনে হচ্ছিল বহুদিনের জমানো এক বাঁধ ভেঙে যাচ্ছে। আমি ওর চোখের দিকে তাকালাম। সেখানে কামনার আগুন জ্বলছে। আমি নিজের অজান্তেই ওর কাঁধে মাথা রাখলাম। সায়ন আমাকে দু হাতে জড়িয়ে ধরল। ওর বুকের সাথে আমার বুক পিষে যাচ্ছিল। ও পাগলের মতো আমার গলায় ঘাড়ে চুমু খেতে লাগল। ওর ঠোঁটের স্পর্শে আমার শরীরে যেন আগুন ধরে গেল। আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম, সায়ন ছাড়ো, কেউ এসে যাবে। কিন্তু আমার গলার স্বর ছিল ফিসফিসানি, যেন আমি চাইছিলাম না ও থামুক। সায়ন থামল না। ও আমাকে বিছানায় শুইয়ে দিল। আমার ওপর ঝুঁটি পড়ে ও বলল, কেউ আসবে না ভাবি, আজ শুধু তুমি আর আমি। ওর শরীরের ওজনে আমি নড়তে পারছিলাম না। সায়ন এক হাতে আমার শাড়ির আঁচলটা সরিয়ে দিল। আমার ব্লাউজের ওপর দিয়ে ওর হাত বুলিয়ে দিতেই আমার শরীরটা ধনুকের মতো বেঁকে উঠল। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর কোমরে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে আরও নিবিড়ভাবে চেতে ধরলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তের জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। সায়ন আমার বুকের ওপর মুখ গুঁজে দিল। ও যখন আমার বুকে চুমু খেতে শুরু করল আর অন্য হাতে আমার শরীরটা মন্থন করতে লাগল, তখন আমার মুখ দিয়ে অস্ফুট গোঙানির মতো শব্দ বেরিয়ে এলো। আমি ওর চুলের ভেতর আঙুল ঢুকিয়ে দিলাম। আমাদের দুই শরীরের ঘর্ষণে এক তীব্র উত্তেজনার সৃষ্টি হল। বাইরের বৃষ্টির শব্দের সাথে আমাদের ভারী নিঃশ্বাসের শব্দ মিশে একাকার হয়ে গেল। সেদিন বিকেলে আমরা সব সীমা পার করিনি, কিন্তু যা হয়েছিল তা কোনো অংশে কম ছিল না। সায়ন আমাকে বুঝিয়ে দিয়েছিল, একজন নারী হিসাবে আমারও আদর পাওয়ার অধিকার আছে। এরপর থেকে সায়ন আর আমাকে ব্ল্যাকমেল করত না, বরং আমি নিজেই ওর কাছে যাওয়ার বাহানা খুঁজতাম। রাশেদ যখন অফিসে থাকত আর শাশুড়িমা ঘুমিয়ে থাকতেন, তখন সায়নের ঘরটা হয়ে উঠত আমাদের গোপন স্বর্গ। কখনো রান্নাঘরে কাজ করার সময় সায়ন এসে পেছন থেকে জড়িয়ে ধরত, কখনো বা ছাদে কাপড় নাড়ার সময় ও আমাকে আড়াল করে আদর করত। আমাদের এই সম্পর্কটা ছিল ভুল, সামাজিকভাবে নিষিদ্ধ, কিন্তু ওই নিষিদ্ধ জিনিসেই যে এত আনন্দ তা আমি সায়নের কাছে এসেই বুঝেছি। সায়ন আমাকে শুধু শরীর দেয়নি, ও আমাকে মানসিকভাবেও আগলে রেখেছিল। রাশেদের অবহেলা এখন আর আমার গায়ে লাগত না, কারণ আমি জানতাম দিনের শেষে কেউ একজন আছে যে আমার দিকে মুগ্ধ চোখে তাকায়, যে আমার হাসির জন্য পাগল হয়। একদিন রাতে রাশেদ ঘুমিয়ে পড়ার পর আমার মোবাইলে সায়নের মেসেজ এলো, ছাদে এসো, বৃষ্টি হচ্ছে, ভিজব দুজনে। আমি রাশেদের দিকে তাকালাম, ও গভীর ঘুমে। আমি পা টিপে টিপে ঘর থেকে বের হলাম। ছাদে গিয়ে দেখি সায়ন বৃষ্টিতে ভিজছে। আমাকে দেখে ও হাত বাড়িয়ে দিল। আমি দৌড়ে গিয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়লাম। বৃষ্টির জলের সাথে আমাদের ভালোবাসা মিশে একাকার হয়ে গেল।
সায়ন আমাকে পাজাকোলা করে কোলে তুলে নিল। ভাবি, আমি তোমাকে ছাড়তে পারবো না। সায়ন আমার কপালে কপাল ঠেকিয়ে বলল। আমি ওর ঠোঁটে হাত রেখে বললাম, আমিও না, তুমি আমার বেঁচে থাকার কারণ হয়ে গেছো। আমাদের এই সম্পর্ক কোথায় গিয়ে থামবে আমি জানি না। হয়তো একদিন সব জানাজানি হবে, হয়তো সংসার ভেঙে যাবে, কিন্তু এই মুহূর্তে, এই বর্তমানে সায়নের ভালোবাসাই আমার কাছে সব। সমাজ এটাকে পাপ বলুক, অবৈধ বলুক, আমার কাছে এটাই আমার শান্তি। বন্ধুরা, এই ছিল আমার জীবনের গল্প। আপনারা হয়তো ভাবছেন আমি খারাপ, কিন্তু বিশ্বাস করুন, অবহেলা আর একাকিত্ব মানুষকে এমন পথে নিয়ে যায় যেখানে ভুল আর ঠিকের সীমানা ঝাপসা হয়ে যায়। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো গোপন গল্পের সাথে। ভালো থাকবেন।